শুধু নামটা গণ অভ্যুত্থান, কিন্তু যুদ্ধ হয়েছে, এর আড়ালে এর অধীনে যুদ্ধ হয়েছে, এটা মানতে হবে। এটা যারা না মানবে বোকার স্বর্গে বাস করছি আমরা। আজকে খবরের একটা শিরোনাম দেখে ভাবছিলাম যে শেখ হাসিনা নিজে শুধু ধ্বংস হননি, তার পরের প্রজন্মের যারা আওয়ামী লীগের পতাকা উপরে তুলে নিয়ে সামনে এগোবে, দলকে নিয়ে যাবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, তাদেরকেও একেবারে শেষ করে দিছে। তাদের একজন মোহাম্মদ আলী আরাফাত তথ্য প্রতিমন্ত্রী ছিলেন, অত্যন্ত মেধাবী। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি, জানি, কথাও হয়েছে বেশ কয়েকবার। আমার কাছে মনে হয়েছে তার যথেষ্ট প্রজ্ঞা আছে, মেধা আছে, যোগ্যতা আছে। কিন্তু এই মেধা, প্রজ্ঞা, যোগ্যতাকে ওই যে আপনি খারাপ জায়গায় থাকলে যেটা হয় সেটা আপনি প্রয়োগ করবেন কি খারাপভাবে। সে কারণে দেখেন যে সংঘাতের খবর যেন না দেয়, বন্ধ করে দেওয়া হবে। মানে ওই শেষ সময়ের শেখ হাসিনার পতনের জুলাইয়ের অভ্যুত্থানের খবরাখবরগুলো যাতে ওই সময় আন্দোলনের যেই পরিস্থিতি, তখন তো পুলিশ সরাসরি গুলি চালাচ্ছিল, সরকারি বাহিনী এবং যুবদল, যুবলীগ, ছাত্রলীগ সবার হাতে ছিল অস্ত্র। তারা যে গুলি চালাচ্ছিল, পুলিশ যে গুলি চালাচ্ছিল, এই মানে ছবিগুলো, ভিডিওগুলো যাতে গণমাধ্যম না ছাপে বা না দেখায় ভিডিও, সেই জন্য ওই ঠিক দেখেন নির্বাচনের সময় যেমন একদম টুটি চিপে ধরতো, কোনো রকম ওই দিনের ভোট, রাতে ভোটের ৯-৬ যাতে ভিডিও ফুটেজ প্রকাশ করতে না পারে, ঠিক ক্রাইসিস সময়গুলো তখন কন্ট্রোলে নেয়া, এবং সবগুলো গণমাধ্যম আসলে কন্ট্রোলে ছিল। আমি নিজে ১২ বছর ছিলাম শেখ হাসিনার ১৫ বছর শাসনের সময়, অন্তত ১২ বছর, ১৭ বছরের মধ্যে ১২ বছরের আমি সাক্ষী যে কিভাবে ডিজিএফআই মিডিয়া উইংকে দিয়ে কন্ট্রোল করা হয়েছে। মানে শেখ হাসিনার আমলটা ছিল আসলে আধা সামরিক তন্ত্র একেবারে। মানে এটা কি সামরিক তন্ত্র নাকি গণতন্ত্র, এটা বোঝা মুশকিল। কারণ মিডিয়া কন্ট্রোল করতো সামরিক বাহিনীর ওই যে ডিজিএফআই মিডিয়া উইং। আমি নিজে সাক্ষী, সমস্ত তখনকার যত নির্দেশনা সব আসতো মিডিয়া উইং থেকে। এবং মানে ৩টা টেলিভিশনের জন্য একজন করে ক্যাপ্টেন, মেজর পদমর্যাদার কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হতো মনিটরিং করার জন্য। কোনো উপায় ছিল না, এমন একটা পরিস্থিতি। ২০১৮ নির্বাচনের আগে আমার প্রতি সমস্ত রকম নির্দেশনা বন্ধ করে দেয় তারা। তারা বুঝতে পারছে যে আমি নিরপেক্ষ নির্বাচনের জন্য সোচ্চার থাকবো। ফলে মানে তখন থেকে আমার বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। তারপরে ২০১৮ নির্বাচনের পর ২০২০ আমাকে চলে যেতে হয়েছে। আর আমি নির্বাচনটা তখন পুরোটাই সময়টাই আমি বাইরেই কাটিয়েছি। যাই হোক, বলা হচ্ছে যে ওবায়দুল কাদের বলতেছে টেলিফোনে, এবং আপনারা নিশ্চয়ই অডিওটা শুনছেন, আজকে যেন কোনো সংঘাতের খবর না দেয়। জবাবে মোহাম্মদ আরাফাত বলছেন, আজকে যদি কোনো ক্ল্যাশের অর্থাৎ সংঘাত বা মারামারির ভিডিও ফুটেজ বা ছবি দেখায় টেলিভিশন চ্যানেলগুলো, ওদেরকে এনিমি অব দ্য স্টেট, চিন্তা করেন, এনিমি অব দ্য স্টেট অর্থাৎ রাষ্ট্রের শত্রু হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া হবে। মানে কোন পর্যায়ে চলে গেছিল তাদের, মানে এক ধরনের যুদ্ধ, মানে মানুষের বিরুদ্ধে তখন তারা যুদ্ধ করছে। এবং এই তরুণ নেতা মন্ত্রীরা তখন ওই শেখ হাসিনার কারণে এই পর্যায়ে নামছে। তখন কিসের গণমাধ্যমের স্বাধীনতা, কিসের কি, তখন হলো হলো নিজেরা বাঁচো, সরকারকে রক্ষা করতে হবে। ফলে এখানে গণতন্ত্র, মানবাধিকার এগুলি আর কোনো বিষয় না, মোটামুটি যুদ্ধের অবস্থা। মানে তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছে। গণ অভ্যুত্থানের সময় ওবায়দুল কাদের এবং মোহাম্মদ আলী আরাফাতের মুঠোফোনের কথোপকথন, এসব বিষয় উঠে এসছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর কার্যক্রম, নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং মোহাম্মদ আলী আরাফাতের অডিও কথোপকথন উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন। কথোপকথনে বলছেন ওবায়দুল কাদের, এই যে যারা কথা শোনে না তাদের টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জবাবে মোহাম্মদ আলী আরাফাত বলছেন, ওই যে অফ করে দিছি গতকাল দু একটাকে, আজকেও বলে রাখছি যে গুলো শুনবে না, অফ করে দিবে সাথে সাথে। এবং আমি একটা জায়গায় শুনলাম যে এদেরকে বলে রাখছে বঙ্গবন্ধু স্যাটেলাইটকে, মানে তার নির্দেশের অপেক্ষা না করেই বন্ধ করে দিতে হবে। আজকে যেন কোনো সংবাদের খবর না দেয়। উত্তরে আরাফাত বলেন, আজকে ওদেরকে বলছি যে আজকে যদি কোনো ক্লাসের বা মারামারির ভিডিও ফুটেজ বা ছবি দেখায়, ওদেরকে এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া হবে। আমি থ্রেট করে রাখছি আজকে। আর ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট, ওনাকে বসায় রাখছি যে আপনি কনস্ট্যান্টলি দেখবেন যে টিভির ক্লাসের ছবি দেখাবে, সাথে সাথে অফ করে দেবেন। আমার কোনো পারমিশনের মেসেজ পাঠাবেন না, আমাকে মানে পারমিশনের জন্য কোনো মেসেজ পাঠাবেন না। আপনাকে ঢালাও পারমিশন দিয়ে রাখলাম, আর উইদাউট মাই পারমিশন ওটা অন করবেন না। আর এই ব্যবস্থা নিয়ে রাখছি কাদের ভাই আজকে, চিন্তা করেন। আর কি শুনবেন? এই ছিল পরিস্থিতি। মানে একটা যুদ্ধের পরিস্থিতিতে যা হয়, বাংলাদেশে জুলাই অভ্যুত্থানটা অনেকটা যুদ্ধ করে হয়েছে। সুতরাং এই কারণে ওই যে পুলিশ মারা গেছে, মানুষ মারা গেছে, এটা স্বাভাবিক। কারণ এটা তো লড়াই, যুদ্ধ এক ধরনের। শুধু নামটা গণ অভ্যুত্থান, কিন্তু যুদ্ধ হয়েছে, এর আড়ালে, এর অধীনে যুদ্ধ হয়েছে। এটা মানতে হবে। এটা যারা না মানবে, বোকার স্বর্গে বাস করছি আমরা। এই কারণে ওই পুলিশ হত্যার বিচার, পুলিশ হত্যা না তো, মানুষ বাঁচার জন্য এ করবে না। মানুষ যখন নাকি মনে করবে যে পুলিশ হচ্ছে আওয়ামী লীগের অংশ, তো তখন তাকে মারতে উদ্যত হবে না? তো ওই পরিস্থিতির সাথে এখনকার পরিস্থিতি তো তুলনা চলে না। তখন তো আর পুলিশ পুলিশ ছিল না। এটা হলো বাস্তব। আর দেখেন তাদের গণমাধ্যম গুলোর প্রতি অ্যাটিটিউড কি ছিল। তো এই জন্য বলছি যে আওয়ামী লীগের তরুণ নেতাদেরকেও নষ্ট করে ফেলছে। ফলে আজকে এই তরুণ মেধাবীরা, আজকে তারেক রহমান যেমন নতুন করে বিএনপি রাজনীতি শুরু করছে, এই তরুণ নেতারা কিন্তু আওয়ামী লীগের উত্তরাধিকার হিসেবে আওয়ামী লীগকে বিএনপির বর্তমান যে এক ধরনের মানবিক রাজনীতি, তার সাথে একটা সামঞ্জস্য বিধান করে একটা রাজনীতি করতে পারতো। এতে গণতন্ত্র সমৃদ্ধ হতো। গণতন্ত্র যদি সমৃদ্ধ না হয়, তাহলে মৌলবাদ, সাম্প্রদায়িকতা, এই রাজনীতিটা মাথাচাড়া দিয়ে উঠবে। এইটা আওয়ামী লীগের মাথার মধ্যে কোনোভাবে ঢুকছে না। যদি ঢুকতো, তাহলে তারা ক্ষমতায় থাকতেই বিএনপির সাথে একটা আপোষ সভা করতো, করে নিরপেক্ষ নির্বাচন দিত। তাতে কি হতো? বিএনপি ক্ষমতায় আসতো, আওয়ামী লীগ আবার গণতন্ত্রের চর্চা করত, গণতান্ত্রিকভাবে বাদ প্রতিবাদ করে তারা আবার নির্বাচনের প্রস্তুতি নিত এবং নির্বাচন করে জিততেও পারত। সেই রাজনীতি বাদ দিয়ে এমন এমন সব ধোঁয়া তুললো যে এরা স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, মেরে ফেল। এই ছিল একটা নিশ্চিহ্নকরণের রাজনীতি। এটা প্রায় সাদাত হোসেন বলতেন, সাবেক মন্ত্রী পরিষদ সচিব। উনি করোনার সময় ইন্তেকাল করেছেন।